আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, যে পড়াতে চাচ্ছি, সেটা হলো পুরো কাইরালিটি, আর একটা হলো পুরো স্টেরিও আইসোমারিজম। এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা জিনিস আছে এখানে, এটা আমি ইংলিশ বই থেকে তোমার পিএস কাউচির বইটা ইউজ করলাম। তোমরা পিএস কাউচির বই তো ইয়েতে পাবে, সেমিনার লাইব্রেরিতে যখন হবে। আর ঢাকায় যারা থাকো তারা এই বইটা হয়তো কিনতে পারো, নীল খেতে টেতে দেখতে পারো। তো ইংরেজিতে একটু সুবিধা। এখন দেখো, আমরা এই দুইটা টার্মের পরে ইউজ বেশি জোর দিব। এখানে যে একটা প্রথমে যে একটা ছবি দিছে, এখান থেকে আইডিয়া পাওয়া যায় যে দেখো, একটা কিটোন, দিস ইজ নট এ কাইরাল মলিকুল, তাই না? কাইরাল কখন হবে? যখন একটা সেন্টারের সাথে চারটে ভিন্ন ডিফারেন্ট গ্রুপ হবে অ্যাটাচ। যেমন এই মলিকুলটাকে যদি আমরা রিডাকশন করি, তাহলে অ্যালকোহলে পরিণত হবে, ওএইচ গ্রুপ হবে একটা, আর হাইড্রোজেন হবে এখানে একটা, ইথাইল গ্রুপ একটা হবে, মিথাইল গ্রুপ হবে, দেন ইট উইল বি কাইরাল মলিকুল। এনানসিওমার হবে। এখন কথা হলো যে অ্যাটাকটা তো এই এই দিক থেকেও হতে পারে, এদিক থেকেও হতে পারে, তাই না? মিথাইল গ্রুপের দিক থেকে হতে পারে, ইথাইলের দিক থেকে হতে পারে। এখন এই কার্বনিল গ্রুপের থেকে যখন আমরা কাইরাল মলকে কনভার্ট করব, তখন কোন ফেজ দিয়ে হচ্ছে, কোন দিক থেকে অ্যাটাক করছে, সেটাকে বলা হয় আর ই ফেজ অথবা এসআই ফেজ, সি ফেজ। মানে আমরা যেমন দেখেছি এনানসিওমারের নোমেনক্লেচারে, যে ক্লকওয়াইজ যদি ঘুরতে হয়, ফার্স্ট প্রায়োরিটি গ্রুপ থেকে লাস্ট প্রায়োরিটির দিকে যায়, তাহলে যে ক্লকওয়াইজ ঘুরতে হয় তখন আমরা বলি আর কনফিগারেশন। আর যদি বামে ঘুরতে হয়, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তখন আমরা বলি এস কনফিগারেশন। কিন্তু এরকম প্রোকাইরাল মলিকুল যারা এখনো কাইরাল না, যেমন কিটন, এই সমস্ত ক্ষেত্রে আমরা বলবো রি, যাতে আর বললে, আর ফেজ বললে তো আর এর মতো হয়ে গেল, এটা মলিকুলটা একটু ভিন্ন, সেই জন্য আমরা ভিন্ন ভাবে বলতে যে রি ফেজ। এখন রি ফেজ কেমনে হবে? এখানে দেখো ছবি এঁকে দিয়েছে। এই কিটনটা হলো আমার 1 নম্বর গ্রুপ, অক্সিজেন আছে, হায়ার অ্যাটমিক নাম্বার। তারপরে ইথাইল গ্রুপের 2 নম্বর গ্রুপ, এটা হলো 3 নম্বর গ্রুপ। তাহলে আমি 1 থেকে 2-এ যাব, 2 থেকে 3-এ। তাহলে আমরা ইথাইল গ্রুপটাকে আগে প্রায়োরিটি দিচ্ছি, সেই জন্য আমি ক্লকওয়াইজে ঘুরতেছি। এই জন্য এই ফেজটা, এই যে ইয়ে করে বস করে দিয়েছে, এটা হলো রি ফেজ। এবং ওইদিকে দেখো উল্টা দিকে, এখন এই দিকে যে ফেজটা আছে বাম দিকে, সেটা তার বিপরীত দিক হবে, সি ফেজ হবে, SiSC। হুম। তো আমার এইখানেই হলো রিফেস, সি ফেসটা নমেনক্লেচার আছে, এখান থেকেই বোঝানো হয়ে গেল, আমার ভিতরে আরো আছে। এখন দেখো, প্রোকাইরালিটি জিনিসটা হলো, আমি সহজে বুঝাই, এই ল্যাঙ্গুয়েজ তোমরা পড়ে নিন, আমি বুঝাই দিই শুধু। এই দেখো প্রোপায়োনিক অ্যাসিড, এখানে আমার এই মলিকুলটার মধ্যে 2টা হাইড্রোজেন অ্যাটম আছে আলফা কার্বনের সাথে, এটা আমরা বলি HB ধরলাম। তো এখন এই 4টে গ্রুপ তো নাই, সেই জন্য এটা প্রোকাইরাল বলবো আমরা, কাইরাল না। একটা হাইড্রোজেনকে আমরা যদি এইচ এ কে রিপ্লেসমেন্ট করি, ওএইচ গ্রুপে দিয়ে করে বি কে করছি ধরো প্রথমে, তাহলে ওএইচ গ্রুপ হলে এখন আমার কাইরাল মলিকুল হয়ে গেল 4টে গ্রুপ, কার্বক্সিলিক হাইড্রোজেন ওএইচ গ্রুপ সিআই। এখন যদি এই মলিকুলটাকে আমি আর এস নমেনক্লেচারে যাই, তোমরা নিশ্চয় পারবা। আর কেমনে হবে? তুমি এই হাইড্রোজেনটা লোয়েস্ট গ্রুপটা এখানে নিচে নিয়ে আসতে হবে, স্ট্রাকচার লাগবা। আর মিথাইল গ্রুপ যাবে ওএইচ গ্রুপের জায়গায়, ওএইচ গ্রুপ যাবে বামে যাবে, এগুলো করানো হয়েছে, প্রথমেই তোমাদের পড়ানো হয়েছে। তখন আমরা ওএইচ গ্রুপ ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড হলো কার্বক্সিলিক, থার্ড হলো এরকম। তখন আমরা এইখান থেকে ঘুরলে আর ল্যাকটিক অ্যাসিড হলো। এখন যদি আমরা এইচ কে রিপ্লেস করি, তাহলে ওএইচ গ্রুপ বামে, ডেফিনেটলি এখন আমার এটা এস কনফিগারেশন হলো। এইটা এবং এইটার মধ্যে সম্পর্ক হলো দে আর এনানসিওমার। তাহলে আমরা বলতে পারি, when a carbon is bonded to two hydrogens and the two different groups as propionic acid, the two hydrogens are termed as anisotropic hydrogens.
কারণ হলো এরা এনানসিওমার দিচ্ছে, তাহলে এই জিনিসটা এনানসিও মার যেটা দিবে সেটা আসলে প্রোকাইরাল মলিকিউল। ওকে, a propionic acid is a prochiral molecule and C alpha is termed as prochiral center. Clear? যে প্রো মানে ওই দিকে যাবে, যে যেমন আমরা বলি না প্রো আমেরিকান, আমেরিকান পন্থী আর কি, তো রিপ্লেসমেন্ট হয়ে এনানসিওমার দিয়েছে, কাইরালিটি দিচ্ছে, তাহলে এই জন্য বলে প্রোকাইরাল মলিকুল। এখন মনে হয় প্রশ্নে তোমার দিয়ে দিল হোয়াট ডু মিন বাই প্রোকাইরাল মলিকুল, তখন তোমার এক্সাম্পল দিতে হবে, এটা সংজ্ঞা দিয়ে দেওয়া যে মলিকুল প্রোকাইরাল molecule are those molecules which are not chiral, but when one of the atoms or groups are replaced by another group, then it becomes a chiral molecule, enantiomer group, enantiomer হচ্ছে, সেই জন্য তখন আমরা তাকে ওই মলিকুলটা বলবো যে প্রোকাইরাল মলিকুল। এখানে আরেকটা টার্ম আছে যে এই যে দুটো হাইড্রোজেন মিলে যখন এনানসিওমার হলো তখন এই হাইড্রোজেনকে বলা হয় এনানসিওটপিক হাইড্রোজেন অ্যাটম। আবার যদি আমরা প্রোপেন দেখো, এই প্রোপেনের দুইটা গ্রুপই সেম মিথাইল, এইটাকে বলা হয় হোমোটপিক হাইড্রোজেন, মানে এইচ এ এইচ বি, two hydrogen atom Hb in propane are homoatomic since the two groups are identical. The replacement of either hydrogen by OH group, for example, group gives the same compound. এই জন্য এগুলো হোমোটপিক হাইড্রোজেন অ্যাটম। তাহলে এখন দেখো সেখানে কিন্তু কাইরালিটি তৈরি হচ্ছে না, তাহলে দিস ইজ নট প্রোকাইরাল মলিকিউল। এইটা প্রোকাইরাল মলিকিউল। এখানে দেখো 4 নম্বর যেটা ওএইচ গ্রুপ আছে, এর ডানেও আছে আর গ্রুপটা, বামেও আছে আর গ্রুপ, এই দুইটা হলো কাইরাল সেন্টার আবার এখানে আর আর। এখন প্রায়োরিটি কেমনি দেব, এখন এই এইটা একটা জটিল এক্সাম্পল, এইটা তোমার এক্সাম্পলে না আনাই ভালো, ওই সিম্পল যেটা দিলাম ওইটা পড়লেই হবে। এখন প্রোকাইরাল সেন্টার তো আমরা বুঝলাম যে সেন্টারে তোমার দুইটা গ্রুপকে রিপ্লেসমেন্ট করে কাইরাল মলিকুল তৈরি করা যায়, তাকে প্রোকাইরাল বলে এবং ওইটা প্রোকাইরাল সেন্টার বলে, এইটা ওখানে বলেই দিলাম। তাহলে এখানে সংজ্ঞা দেওয়া আছে দেখো, এই কাইরাল মলিকিউল CABCD মানে চারটে ফাংশনাল গ্রুপ, কার্বন তো আমাদের অ্যাটম কাইরাল সেন্টার, with four different groups attached to the carbon is said to have a stereogenic center or simply a stereo center. The term is preferred to a chiral center. Our chiral center বলে বেশি অভ্যস্ত। However, a prochiral molecule like propionic acid is said to have a prochiral center. The term prostereogenic center or simply pro-stereo center is not yet widely used. এটা ইউজ করে ওইভাবে করে না, কিন্তু আমরা যাব প্রোস্টারিয়া আইসোমারিজমের পরে। এখন এই যে কথাটা প্রোকাইরালিটি অ্যান্ড প্রোস্টারিয়া আইসোমারিজম, এই জিনিসটাতে বক্স করে দেওয়া আছে, এইটা পড়ে নিয়ে নেই ইংরেজি ল্যাঙ্গুয়েজ। প্রোকাইরালিটি মিনস হলো it refers to the formation of chiral molecules from prochiral molecule। হ্যাঁ, এই হলো প্রোকাইরালিটি, কাইরাল মলিকুলে কনভার্ট করা। আর পোস্টারিক আইসোমারিজমের আমি সংজ্ঞা দেখতে পরে দিচ্ছি। এখন দেখো হেটারোটপিক ফেজ এবং হোমোটপিক ফেজ বলতে আমরা কি বুঝি। এখানে দেখো দুইটা ফাংশনাল গ্রুপ আছে কিটোনের সঙ্গে, কার্বক্সিলিক অ্যাসিড, এটা হলো পাইরুভিক অ্যাসিড। এটাকে যদি আমরা রিডাকশন করি তাহলে একবার ওএইচ গ্রুপ ডানে হবে আর ল্যাকটিক অ্যাসিড হবে, আবার এর মিরর ইমেজ হলো ওএইচ বামে হবে এস ল্যাকটিক হবে। তাহলে আমরা বলতে পারি পাইরুভিক অ্যাসিড ইজ এ প্রোকাইরাল মলিকিউল। ওই আগের মতোই বললাম যে কিটো গ্রুপ থেকে হলো আর ওখানে দুইটা প্রোপায়োনিক অ্যাসিডের দুইটা হাইড্রোজেন রিপ্লেস করা হয়েছে, তাহলে এই দুটাই প্রোকাইরাল মলিকিউলের উদাহরণ, এটা এবং আগেরটা। কাইরালিটি ইজ introduced by nucleophilic attack মানে হাইড্রাইড আয়ন। The product formed by attack on top phase is the mirror image of that formed by the on the bottom phase. The two phases of the carbonyl group in pyruvic acid are termed enantiotropic। enantiotropic phase বলে। আচ্ছা।
এখন হোমোটপিক লিগ্যান্ড এবং ফেসেস। হোমো মানে মতো সেম, বুঝতে পারছো। Unlike the propionic acid and pyruvic acid, in formaldehyde, the replacement of the two H atoms in turn by a test group does not generate isomers that but the identical compound to show that these two hydrogens are homotopic বলা হয় formaldehyde. Similarly, there is no way to distinguish between the two phases of formaldehyde. Addition of methyl magnesium iodide to either phase gives the same compound ethanol. This shows that the two phases of formaldehyde are also called homotopic phases. Homotopic hydrogen যেমন এরকম। এখন হোমো এবং লিগ্যান্ডের মধ্যে তফাৎ দেখো, এইখানে আছে, এটা পড়ে নিন, ইংরেজি পড়ে নিন। এখানে তোমার এই মলিকুলে টার্টারিক অ্যাসিডের, এটা তো একটা কাইরাল মলিকুল, তাই না? তোমার সিমিলার টাইপ অফ কাইরাল সেন্টার আছে, এখানে ওএইচ গ্রুপ কার্বক্সিলিক হাইড্রোজেন, এটাতেও তাই ওএইচ গ্রুপ হাইড্রোজেন কার্বক্সিলিক অ্যাসিড। এটা কিন্তু মেসোটার্টারিক অ্যাসিড না, এটা হলো এনানসিওমারিক ফর্ম। আচ্ছা, এই মলিকুলের আর একটা ফর্ম দেখো এখানে। এই মলিকুল যদি আমরা মাঝেরটা ধরি প্লাস টার্টারিক অ্যাসিড, এবং আমরা যদি প্রথম চ্যাপ্টারে তোমাদের আর এস কনফিগারেশন পড়াইছিলাম এবং পরীক্ষাও দিছো, এই এই কার্বনটাকে তুমি করে দেখবা আর কনফিগারেশন, এটাও হবে আর কনফিগারেশন, তাহলে আর টার্টারিক অ্যাসিড। এখন এই যে মিথিন হাইড্রোজেন এইচ এ এবং এইচ বি আছে, এটা যদি আমরা 180 ডিগ্রি ঘুরাই, দেখো যদি আমরা ঘুরিয়ে ফেলি, এখান থেকে ঘুরিয়ে ওই চলে গেল উপরে, তাহলে এই এইচ বিটা চলে গেছে বামে, আর এইচ এ নিচেই চলে এসে ডানে, মানে জাস্ট এরকম 180 ডিগ্রি ঘোরানো হয়েছে। তাহলে এটাকে বলে C2 অ্যাক্সিস বলে, মাঝখানে দিয়ে যাওয়া, দিকে 180 ডিগ্রি ঘোরাইলে উল্টে যাবে। এখন এই দুটো হাইড্রোজেনকে আমি রিপ্লেসমেন্ট করব, এইচ কে রিপ্লেসমেন্ট করলাম ডি দিয়ে, ডয়টোরিয়াম দিয়ে, তাহলে আমি পাইলাম এই মলিকুল। আর এইখানের এইচ বিটাকে রিপ্লেসমেন্ট করলাম ডয়টোরিয়াম দিয়ে, তাহলে আমরা পাইলাম এই জিনিস। এখন এই মলিকুল দেখো এইখানে আর এইখানে যে তুমি যদি এরকম ঘোরাও, দেখবো যে সেম মলিকুল। 1A is 1A and B are identical molecules. When one of the Fisher projection is rotated through 100 degree in the plane of the paper, it gives the other. তাহলে এই ধরনের অবস্থা যে একই মলিকুল, মানে এখানে তোমার কি টার্টারিক অ্যাসিড হয়েছে, 2R 3R টার্টারিক অ্যাসিড, হ্যাঁ ওই ঠিকই আছে, শুধু সেম মলিকুল হয়েছে। আচ্ছা, তাহলে এখানে বলতেছে যে on its enantiomer are homotopic since replacement of either of these them by deuterium gives the same tartaric acid. This example shows that chirality does not interfere in having homotopic ligand. কোনো ইন্টারফেয়ার করতেছে না। The faces of the double bond are homotopic provided addition to either of the face gives the same product. Two faces of a double bond, এখানে যে আমরা টার্টারিক অ্যাসিড দিলাম এক ধরনের সিচুয়েশন, আর টু ফেসেস অফ ডবল বন্ড আর হোমোটপিক প্রোভাইডেড এডিশন অফ আইদার ফেস গিভস দি সেম প্রোডাক্ট। আচ্ছা, এখন একটা উদাহরণ দেখো, যে অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিডে তোমার 3টা হাইড্রোজেন অ্যাটম আছে আর কার্বক্সিলিক অ্যাসিড আছে। এখন এটা যদি আমরা 120 ডিগ্রি ঘুরাই, তাহলে দেখো এই সি চলে আসছে এখানে, এখানে আসছে, এখানে বি আসছে। আবার এটা যদি আবার ঘোরায়, তাহলে দেখো বি সি এ আসছে। তার মানে ইন অ্যাসিটিক অ্যাসিড, if acetic acid was a static molecule, its CH3 group would have 3 kinds of hydrogen atom. যদি স্ট্যাটিক মলিকুল ফিক্সড হতো তাহলে হতো, কিন্তু এখানে তো এক ফর্ম থেকে আর এক ফর্মে চলে যায়। তাহলে এই এই যে হাইড্রোজেন গুলো, এগুলো কিন্তু হোমোটপিক, বুঝছো? আচ্ছা, এখানে বলা হচ্ছে ইন দি এক্লিপস কনফরমেশন অফ অ্যাসিটিক অ্যাসিড schema, provided it existed as shown,
then one of the protons which is eclipsed with the 2 carbonyl group is rendered different from others. It is being shielded zone. Shield in the shielding zone of carbonyl group would be a shielded proton in proton NMR. এখানে proton NMR এর সঙ্গে এই জন্য বলতেছে যে কার্বনিল গ্রুপের যে তোমার এখান থেকে যখন ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয় তখন একটা সেকেন্ডারি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, করার পরে এটা এই হাইড্রোজেনটাকে যদি প্রোটনের দিকে এই অক্সিজেনের দিকে আসে সেটা সহজে তোমার রেজোন্যান্স দিতে চায় না, তখন হাই ফিল্ড লাগবে, এই জন্য তাকে বলা হয় শিল্ডেড প্রোটন এবং তার নিউমেরিক্যাল ভ্যালু কম। অন্যদিকে দেখ এটা হলো ওই এই যে তিনটে যে হাইড্রোজেন অ্যাটম সেম না সেটা বুঝাইলো আর কি। আচ্ছা আমরা এখানে যাই অলিফিনিক কম্পাউন্ডে যাই, এখানে দেখো সিস বিউটিন হ্যাজ হোমোটপিক ফেজ। কেন? যে এটা যদি আমরা 180 ডিগ্রিতে ঘোরাই এই অবস্থা পাচ্ছি, অথবা একটা কিটোন আমরা R1 আর সেম যদি হয় তাহলে ঘুরিয়ে সেম মলিকুল পাচ্ছি। তাহলে ফর্মালডিহাইড and symmetrical ketone have a homotropic phase। তাহলে এই যে হোমোট্রপিক ফেজ বলতে কি বোঝাচ্ছে, এটারও তাই, ফেজ আর গ্রুপ এই একই, হোমো মানে সেম। এখানে আর একটা উদাহরণ দেখো, এইরকম যদি মলিকিউল হয় সেম ফাংশনাল গ্রুপ সাইক্লোহেক্সেন সিস্টেমে সিজ এবং ট্রান্স মতো আছে, এদিকে এটা ট্রান্সফর্মে আছে, আমরা যদি 180 ডিগ্রিতে ঘোরাই C2 মানে 180 ডিগ্রি, তাহলে আমরা এই একই জিনিস পাইছি। এখন যদি আমি যে কোনো এক জায়গায় মোনো অ্যাসিটাইলেশন রিয়াকশন করি তাহলে এই ধরো এখানেই করলাম, এটা পেলাম। তাহলে এই যে দিস ফ্যাক্ট is proved experimentally that since on monoacetylation the diol is just gives only one product, এটা কিন্তু একাধিক প্রোডাক্ট দেবে না, তুমি ওইখানেই করো আর এখানেই করো, ডাজ নট ম্যাটার। তাহলে এইগুলো হোমোটপিক বিষয়। এখন দেখো কিছু এক্সারসাইজ আছে, কোশ্চেনের উত্তর এরা বলে দিয়েছে, এটা দেখে নিও। আচ্ছা আমরা সাবস্টিটিউশন এবং এডিশন রিয়াকশনে আসি। মেসো টার্টারিকে দেখো, আমরা আগে টার্টারিক অ্যাসিডের উদাহরণ দিচ্ছি। মেসো মানে মাঝখান দিয়ে একটা প্লেন অফ সিমেট্রি আছে, সুতরাং ওয়ান হাফ অফ দি মলিকুল ইজ জাস্ট মিরর ইমেজ অফ দি আদার হাফ। এখন যদি আমরা এই H2টাকে রিপ্লেসমেন্ট করি ডয়টোরিয়াম দিয়ে, তাহলে আমরা এই পাইছি এই প্রোডাক্ট। এটা তুমি RS নোমেনক্লেচার তোমরা চেষ্টা করবা, বললে দেখবা 2R3S পাবা। আবার এই রিপ্লেসমেন্ট অফ H1 বা ডয়টোরিয়াম দিয়ে যদি করো তাহলে তুমি পাইবা 2S3R। এটা দেখো এটা একটা হলো না মিরর ইমেজ হয়ে গেছে। তাহলে মেসোটার্টারিক অ্যাসিড H1 এবং H2 এই দুটো আর এনানসিওটপিক, কারণ এনানসিওমার দিচ্ছে। One is the enantiomer of two, that means inverted stereochemistry of each stereo center। তাহলে এটা এনানসিওটপিক হাইড্রোজেন, এটা বুঝে গেল। আচ্ছা এখন এখানে আর একটা দেখো, আমরা আবার এই কিটো গ্রুপে আসি। এই মলিকিউলের মধ্যে দেখো যে আমরা যদি এই দিক থেকে ইথাইল লিথিয়াম দিয়ে রিয়াকশন করাই তাহলে ও লিথিয়াম হলো, এখানে ইথাইল গ্রুপ ঢুকছে, এটা তোমার নিউক্লিওফিলিক অ্যাটাক, লিথিয়াম প্লাস ইটি হলো মাইনাস, কারণ কার্বনিল গ্রুপে নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন দেয়, কারণ ও অক্সিজেনটা মোরিলোটো নেগেটিভ হওয়ার কারণে নেগেটিভ হয়ে যায়, এই জন্য লিথিয়াম এখানে আসে, ইথাইল গ্রুপ ঢুকছে। তাহলে এটা তোমার স্টেরিও সেন্টার তৈরি হলো, এটা প্রোকাইরাল মলিকুল। আবার যদি এদিকে রিয়াকশন হয় এই ফেসে, তাহলে আবার যেটা হবে এইটার এটার মধ্যে তফাৎ কি, দেয়ার এনানসিওমার টু ইচ আদার। তাহলে ইথানল যেটা আমরা বলতেছি, মানে ইথানল মানে অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড হ্যাজ এনানসিওট্রপিক ফেসেস। Addition of new ligand from either phase gives a pair of enantiomer। তাহলে আমরা বলবো যে কার্বনিল গ্রুপের
যে ফেসটা এটা এনানসিওমারিক ফেসের উদাহরণ, মানে যে ফেস দিয়ে অ্যাটাক করুন না করো পিওর অফ এনানসিওমারিক, এই যত খুব সহজ জিনিস, কঠিন না। আচ্ছা, chiral molecules can have no enantiotropic ligands or faces since this cannot have a symmetry elements of the second kind, কারণ chiral molecule তো কোনো ইয়ে নাই, এলিমেন্টস অফ সিমেট্রি থাকতে পারবে না, সুতরাং এটা বলে দিল বক্স করে। এখানে আর একটু জিনিস আছে দেখো, আইডেন্টিফাই দি ইন্ডিকেটেড হাইড্রোজেন লিগ্যান্ড অ্যাজ হোমোট্রপিক আর এনানসিওমার, এটা তোমরা নিজেরা পারবা, উত্তরও করে দিয়েছে, আমার সহজ হয়ে গেল বুঝে নিয়ে। এখানে দুটো স্টার গ্রুপ আছে, হোম তোমার হাইড্রোলিসিস করলে কি হবে সব বলে দিয়েছে ওখান থেকে, হ্যাঁ পারবা। এখন আমরা আসি ডাইস্টেরিওট্রপিক লিগ্যান্ড এন্ড ফেসেস। এখানে আছে, আমরা দেখতেছি এটা প্রোপিন, এই হাইড্রোজেন অ্যাটমকে যদি আমরা ক্লোরিন দ্বারা রিপ্লেস করে এই থেকে, তাহলে আমরা পাইলাম ক্লোরিন এবং মিথাইল গ্রুপ। যেহেতু দুইটা হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ একদিকে আছে, তাহলে আমরা সিস বা সেট এনানসিওমার, সরি ডাইস্টেরিওমার। আর যদি আমরা ক্লোরিন দিয়ে বি কে রিপ্লেসমেন্ট করি, তাহলে আমরা পাইলাম এটা। তাহলে এই মিথাইল গ্রুপ আর ক্লোরিন বিপরীত পজিশনে আছে, তাহলে এটা ট্রান্স বা ই তোমার কনফিগারেশন। এইটা এবং এটা যেহেতু কারো মিরর ইমেজ নয়, সেই জন্য তারা ডাইস্টেরিওমার টুইসা দেয়। তাহলে আমরা বলতে পারি ইন প্রোপিন, এই যে প্রোপিন, রিপ্লেসমেন্ট অফ H and Hb in turn by chlorine gives a cis-trans pair of diastereomers Maric alkenes. Thus H and Hb in propene are diastereotropic। বোঝা গেল উদাহরণ, ডাইস্টেরিওমার দিলে ডাইস্টেরিওট্রপিক। আচ্ছা, এখানে দেখো এইটা দুটো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেন যদি আমরা রিপ্লেসমেন্ট করি, এটা এই ওএইচ গ্রুপ এদিকে ট্রান্স, আবার এটার দিকে একই দিকে সিস, তাহলে ওই এটাও ডায়াস্টেরিওট্রপিক উদাহরণ। এই বক্স করে দিয়ে দিস, পড়ে নিবা। এখানে দেখো এই দুইটা হাইড্রোজেন এইচ এ এইচ বি, আমরা যদি রিপ্লেসমেন্ট করি এইচ এ, তাহলে জেড দিয়ে করলাম, আবার এটাকেও জেড দিয়ে করলাম, বি দিয়ে করলে এটা দুটোর মধ্যে সম্পর্ক হলো ডায়াস্টেরিওমার। তাহলে আমরা দেখলাম উদাহরণ, জেমিনাল মিথিলিন প্রোটনস adjacent to a stereo center, এটা হলো স্টেরিও সেন্টার, মিথাইল গ্রুপ হাইড্রোজেন ক্লোরিন একটা এখানে স্টার দেওয়া আছে, দে আর অলসো ইউজুয়ালি ডাইস্টেরিওট্রপিক। এটা স্পেকট্রোস্কোপি যখন ফোর্থ ইয়ারে পড়ানো হবে তখন পড়ায়, ওদের আমরা এখন পড়াইতেছি ডাইস্টেরিওট্রপিক প্রোটনের উদাহরণ। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে এই দুটো প্রোটনটা ডাইস্টেরিওট্রপিক প্রোটন, কারণ ডাইস্টেরিওমাস দিচ্ছে, এবং এনএমআর করলে এটা এর সঙ্গে কাপলিং করে একটা ডাবলেট দিবে, এই প্রোটন কাপলিং করে একটা ডাবলেট দিবে। ভেরি ইন্টারেস্টিং আর কি, এনার্জি টপিক নয়। এখানে আরো উদাহরণ দেওয়া আছে, এটা করে নিও, ডায়াস্টেরিওটপিকের উদাহরণ। তারপরে এইবার একটা ভালো রিয়াকশন, যে এখানে তোমার কাইরাল সেন্টার আছে, সেটা হলো স্টার দিয়ে দেখানো আছে, এই যে মিথাইল গ্রুপ হাইড্রোজেন ভিনাইল গ্রুপ, এটা হলো কাইরাল সেন্টার, এর পাশে কিটো গ্রুপ আছে, পাশে মিথাইল গ্রুপ আছে। এখন আমি HCN এর রিয়াকশন যখন করব, তখন কার্বনিল গ্রুপের সঙ্গে সায়ানো গ্রুপ ঢুকলো, আর ওএইচ গ্রুপটা, সরি অক্সিজেনটা ওএইচ গ্রুপে কনভার্ট হলো, এবং আমরা দুই দিক থেকে হলো এর পেয়ার অফ যে ইয়ে পাইলাম, সেটা কিন্তু ডায়াস্টেরিওমার। তাহলে বলতেছে হোয়েন ইন অ্যালডিহাইড আদার দেন ফর্মালডিহাইড অ্যান্ড আনসিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল তো বটেই, এই মিথাইল গ্রুপ আর এদিকে বড় একটা গ্রুপ কাইরাল সেন্টার গ্রুপ, the groups are can contain one or more stereo centers, the faces of the carbonyl group become diastereotropic। তাহলে এই মলিকিউলটার ফেসেসটাকে ডায়াস্টেরিওটপিক বলবো আমরা, এদিকে মিথাইল এদিকে বড় গ্রুপ, এটাকে ডায়াস্টেরিওটপিক। এডিশন টু ওয়ান ফেস গিভস এ ডায়াস্টেরিওমার and addition to of the other phase gives another diastereomer। তাহলে এডিশন রিঅ্যাকশন আমরা ডায়াস্টেরিওমারই পাইলাম, ডায়াস্টেরিওটপিক।
ফেস থেকে। আচ্ছা, এইটা হলো ওই যে পুরো কি বলে প্রোস্টেরিও আইসোমারিজমের উদাহরণ হিসাবে লাগে এইটা। এখানে দেখো আমরা 4 টার্সিয়ারি বিউটাইল সাইক্লোহেক্সানন একটা কিটোন মলিকুলটা অ্যাকাইরাল মলিকুল, কাইরাল না, কারণ কোনো কাইরাল সেন্টার তো নাই। আমরা যদি রিডাকশন করি, সে সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে করলাম, তাহলে আমরা প্রোডাক্ট পাইলাম ওএইচ গ্রুপ ইকুয়েটোরিয়াল পজিশনে, তোমার আর এই মিথাইল গ্রুপ ইকুয়েটোরিয়ালে আছে। তাহলে এই যে মলিকুল টার্সিয়ারি 4 বিউটাইল সাইক্লোহেক্সান, এটা কোনো ট্রান্স মলিকুল, কিন্তু এটা কোনো কাইরালিটি নাই, এটা অ্যাকাইরাল মলিকুল। আর তোমার এদিক থেকে কিছু অংশ হবে ওএইচ গ্রুপ অ্যাক্সিয়াল পজিশনে, আর এখানে যে ইকুয়েটোরিয়ালে। আমি আগের কোনো একটা লেকচারে শিটে দেখাছিলাম, হাতে লেখা শিটে, যে এইটা অ্যাবাউট 60 to 80% এইটা হয়, আর এটা 20% এটা হয়। কারণ কি, যে এখানে যদি ওএইচ গ্রুপ এখানে হয়, তাহলে 3 নম্বর পজিশনে হাইড্রোজেনের সঙ্গে আর এই হাইড্রোজেনের সঙ্গে এটা ইন্টারাকশন হয়, কি বলে 1,3 ইন্টারাকশন। ইন্টারাকশন মলিকুলে যত বেশি হবে তার স্টেবিলিটি কম, সেই জন্য স্থায়িত্ব কমের জন্য এটা 20% হবে, আর এটা 60 বা 80% হবে। তো এখন আমরা এই জন্য এখানে বস করে দিয়েছে বলতে, এই ধরনের যে রিয়াকশন তাকে বলা হয় প্রোস্টেরিও আইসোমারিজম। কেমন দেখো, 4 tertiary butyl cyclohexanone is an achiral molecule. The faces of the carbonyl group are diastereotopic, আগেই বলছি, এদিক থেকে অ্যাটাক করবো আর এদিক থেকে করুক। Addition of hydride, the two faces in turn gives two achiral diastereomeric products. Here also, since chirality is not introduced at carbonyl carbon, the carbon is pro-stereocenter rather than prochiral. এইটাকে আমরা বলবো যে প্রোস্টেরিও সেন্টার, কারণ আমরা কাইরালিটি পাচ্ছি না। তাহলে এখন পরিষ্কারভাবে বুঝছো পুরো কাইরাল সেন্টার আর প্রোস্টেরিও সেন্টারের এবং তার ফেনোমেননকে বলা হয় প্রোকাইরালিটি এবং প্রোস্টেরিও আইসোমারিজম। তাহলে এইটা প্রোস্টেরিও সেন্টার, আর এই যে প্রোডাক্ট যেটা দিচ্ছে নট ইয়ে। এখন আরেকটা জিনিস আমি তোমাদের সেই সময় পড়াইছিলাম যে স্টেরিও স্পেসিফিক রিয়াকশন, এই যে দুটো আইসোমার এর মধ্যে স্পেসিফিক্যালি যেন কোনো একটা আইসোমার যখন প্রিডমিনেন্ট হয় তখন স্টেরিও স্পেসিফিক। আর একটা তোমাদের পড়ানো হয়েছে যে স্টেরিও সিলেক্টিভ। এই দুইটা ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণ সহকারে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো যে এই ডিফারেন্সেস বিটুইন স্টেরিও স্পেসিফিক অ্যান্ড স্টেরিও সিলেক্টিভ রিয়াকশন, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে একটা উদাহরণ পাইলা, এখানে ও যে কোশ্চেন দেওয়া আছে উত্তরও করে দেওয়া আছে, শিখে নেব, ইজি নট অ্যান্সার এটা করে দিচ্ছে বইটা, এই জন্য আমি সার্চ করলাম যে তোমরা এটা নেও। এখন আমরা আর কিছু নমেনক্লেচার দেখি, যে এই যে পুরো কাইরাল মলিকিউলের যে হাইড্রোজেন গুলোকে, সেগুলো তো আমরা যেহেতু পুরো পুরো কাইরালিটি শো করে, সেটা আমরা আর এবং এস এ নমেনক্লেচার করা হয়। হ্যাঁ, প্রথমে আমরা বললাম যে কার্বনিল গ্রুপের যে ফেসকে রি এবং সি, কিন্তু পুরো কাইরাল মলিকুলে পুরো আর এবং আর এস লিখতে হবে। আর আমরা কিন্তু আর অ্যান্ড এস বলে হলো ইনানসিওমারিক ফর্মে। তো এখানে দেখো, এখানে আমরা ডি দিলাম, এইচটাকে রিপ্লেস করলাম। তো এখানে করার ফলে হয়েছে কি, এই মলিকুলটা তোমার এখানে ওএইচ গ্রুপ আছে। এখন এইখান থেকে আমি মিথাইল গ্রুপে গেলাম, তারপরে ডিতে যাব। এটা এইচটা তো 4 নম্বর পজিশন, তাই না, প্রায়োরিটি অনুসারে। তাহলে এখান থেকে এমনি যাচ্ছি, মানে আমি ক্লক ওয়াইজে যাচ্ছি। তাহলে যে হাইড্রোজেনটা আমি রিপ্লেস করে এই আর পেলাম, তাহলে এই হাইড্রোজেন এটাকে আমি বলবো পুরো আর। ডেফিনেটলি এইটা হবে পুরো পুরো এস, কারণ এইটার থেকে আমরা আর একটা প্রোডাক্ট পাচ্ছি এইটা। তাহলে আমরা পুরো আর এন্ড এস নমেনক্লেচার শিখলাম, যেটা রিপ্লেসমেন্ট করে আমরা আর পাবো সেই হাইড্রোজেন হলো পুরো আর, কারণ এই মলিকুলটা তো
কাইরাল না, পুরো হবে, হইলে হইলে এখানে। আচ্ছা, তো পুরো আর এন্ড এস এর আরেকটা উদাহরণ এখানে আছে। আর এটা দেখো, এটা ভেরি ইন্টারেস্টিং। এটা বলা হয় নিকোটিনামাইড রিং অফ NADH। এটা একটু পরে আমরা, আজকে হয়তো হবে না, আগামী লেকচারে কালকে পড়ানো হবে। যেটা আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে রিডিউসিং এজেন্ট, এটা হাইড্রোজেন দিয়ে দেয় অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। এখন এই মলিকুলটাকে যদি আমরা 180 ডিগ্রিতে ঘোরাই, তাহলে দেখো এইভাবে আসলো। এখন তুমি যদি এই মলিকুলটা কাইরাল সেন্টার, এইটা পুরো কাইরাল সেন্টার, এখন এখন তুমি মনে করো এইখান থেকে এইদিকে গেলে, যে এই ক্লকওয়াইজ আসলে এই হাইড্রোজেনের দিকে, তাহলে এটা পুরো আর হলো। আবার এইখান থেকে যে তুমি এই দিক থেকে এমনি যাইতে হচ্ছে, তাহলে এই এই হাইড্রোজেনটা দেখো পুরো এস হলো, এখান থেকে এসে উল্টা দিকে যেতে হলো না। তাহলে আমরা পুরো আর পেলাম, পুরো এস পেলাম এই দুটো মলিকুল থেকে। এই ধরনের কিন্তু আসতে পারে পুরো আর পুরো এস, তারপরে রি সি ফেস, তারপর আর এস, যত রকম ই এ, তারপরে সেট নোমেনক্লেচার তাহলে শিখলে। এনান্সিও টপিক ফেসেস অফ কার্বনিল কম্পাউন্ডস এর রি এবং এসি নোমেনক্লেচার আরো উদাহরণ দেওয়া আছে। এখানে দেখো অ্যাসিটোফেনন, এইখানে আমার 1 নম্বর গ্রুপ এই, তোমার ফিনাইল গ্রুপটা হলো 2 নম্বর, এলো 3 নম্বর। তাহলে আমি এখান থেকে ঘুরে উল্টা দিকে যাচ্ছি না, তাহলে এটা কি হলো, এই যে কাউন্টার ক্লকওয়াইজ, তার মানে 1 থেকে 2 3 যাইতে আমার, তাহলে আমরা এস সাইডের করছি, তাহলে এটা হলো সি ফেস। আর এইটা যদি এইদিকে নাও, তাহলে আমি এখান থেকে 2 থেকে ক্লকওয়াইজে যাচ্ছি, সেই জন্য রি ফেজ। আমরা কাইরাল মলিকুলকে বলি আর আর এস নোমেনক্লেচার। আর যখন পুরো কাইরাল এরকম কার্বনিল গ্রুপ থাকবে, তখন আমরা এই দেখে গ্রুপ দেখে, এই যে আরো যেভাবে দিয়েছে এইভাবে বলবো আমরা রি অথবা সি ফেস। এই মলিকুলটা অ্যাসিটালডিহাইড, এটাও করে দেখবা, তোমরা দেখবা, এই দেখো এইদিকে হলো সি ফেস, এটা হলো রি ফেস। তাহলে এইগুলো নোমেনক্লেচার গুলো খুব ভালো করে শিখে ফেলবা। এইখানে আর একটা দেখো, তোমার বিউটানন, টাইম আমাদের শেষে আসছে। ইফ আর ই ফেস ইজ ক্লোজেস্ট টু ওয়ান সাইড, তাহলে এই যে হাইড্রাইড অ্যাটাক করছে রি ফেসে, ফলোড বাই প্রোটন দিয়ে আমাদের এই এই এস বিউটানল পাইছি। তাহলে আমরা এইখানকে যদি আবার হাইড্রোজেন সি ফেসে যদি অ্যাটাক করে, তাহলে আমরা বলছি আর টু বিউটানল, এবং এই দুটোর মধ্যে সম্পর্ক হলো ইনানসিওমার, একে অপরের মিরর ইমেজ। তাহলে আমরা বলতে পারি যে রি ফেস থেকে আমরা পাচ্ছি এস বিউটানল, আর তোমার এই সি এসআইসি সি ফেস অ্যাটাক করে পাইতেছি এই বিউটানল। এই উদাহরণটা খুব ভালো, শিখে নেবা। আমার মনে হয় আজকে এই এই পর্যন্ত থাক। কালকে আমরা এই উদাহরণগুলো প্রমাণ দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, শিখে নেবা। এখানে একই তোমার যে কি বলে, এটা টপ ফেজ হলো সি ফেজ। এখন যদি এরকম দুইটা বড় গ্রুপ থাকে, সি সি এস আই সি সি টপ ফেজ, আর এটা বিপরীত হবে, বটম ফেজ হলো রি রি ফেজ। এটা কেমনে হবে, ফিউমারিক অ্যাসিডটা এখানে বলা আছে, পড়বে, বুঝে নেবে, পাইবা। এবং আমাদের বাংলা বইয়েও সব ডিটেল আছে। ইংরেজিটা একটু তোমাদের লিখতে সুবিধা হবে, কারণ তোমাদের লিখতে হবে তো ইয়ে। আগামীকালকে আমরা এই যে অ্যাসিমেট্রিক এনজাইমেটিক ট্রান্সফরমেশন পড়ব। এনজাইমের কাজ হলো যে পার্টিকুলার একটা দিক থেকে অ্যাটাক করা, কারণ আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে কোনো মিসইউজ মিক্সার হতে পারবে না। আমরা ল্যাবরেটরিতে সিনথেসিস করলে এনানসিওমারিক মিক্সার পাই রেজলিউশন করার লাগে, কিন্তু আমাদের বডিতে, হিউম্যান বডিতে আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে, উইল গেট অনলি সিঙ্গেল প্রোডাক্ট। এটা আমরা উদাহরণ দেখব ইনশাআল্লাহ। আমরা এই মলিকুলটা দেখো যে ইথানল, তো দুইটা হাইড্রোজেন এর মধ্যে প্রোকাইরাল হাইড্রোজেন আর কি, মলিকুলটা প্রোকাইরাল, কাইরাল না। তো এই হাইড্রোজেনটা উপরেটা পুরো আর,
প্রো এস আমরা কিভাবে করে তো জানো, শিখানো হয়েছে গতকাল, এটা তুমি করতে পারবা তোমরা। আমরা যদি অ্যাকাইরাল কোনো রিয়েজেন্ট দিয়ে, অ্যাকাইরাল মানে যে কাইরাল না, আমরা অর্ডিনারি যে সমস্ত রিয়েজেন্ট, অক্সিডাইজিং রিয়েজেন্ট, যেমন ক্রোমিক অ্যাসিড অক্সিডাইজিং রিয়েজেন্ট, এ ধরনের অ্যাকাইরাল কেমিক্যাল রিয়েজেন্ট দিয়ে যদি আমরা রিয়াকশন করি, অক্সিডেশন করি, তাহলে এই পুরো আরকে যদি ছড়াই দাও, এখানে কিটো গ্রুপ দিলে 50% আর বি আছে, তাহলে এই অ্যালডিহাইডটা কিটোন পেলাম, আবার আর 50% পাবো এরকম। তাহলে আমরা এইখানে কোনোভাবে ডিফারেন্সিয়েট করার উপায় নেই উইথ অ্যাকাইরাল কেমিক্যাল রিয়েজেন্ট। এখানে লেখা আছে পুরো আর এন্ড পুরো এস হাইড্রোজেন ক্যান নট বি ডিফারেন্সিয়েট উইথ অ্যাকাইরাল কেমিক্যাল রিয়েজেন্ট। কিন্তু আমরা যদি কাইরাল রিয়েজেন্ট ইউজ করি, কাইরাল মানে যেটা কাইরাল সেন্টার আছে অপটিক্যালি অ্যাক্টিভ, সেটা হলো অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। এস যদি থাকে সেগুলো বুঝতে হবে সব এনজাইম। Chiral enzyme are capable of discriminating between two ligands and phases which are enantiotropic as well as between two enantiomers. এই এইখানে এটা হলো আমাদের কাইরাল এনজাইম, সেটা মাত্র একটা মাত্র হাইড্রোজেন এইচ ওয়ে মানে পুরো আর কে খাইবে, আর তার এটার সঙ্গে সে কোনো অ্যাকশন করে না, পার্টিকুলার একটা জিনিসকে সে খায়। তার ওই এনজাইম যেহেতু প্রোটিন স্ট্রাকচার, তার এমনভাবে কনফরমেশন এবং ইয়ে আছে, এইটার সাথে সে ইন্টারাকশন করতে পারে, এদিকে করবে না, বডি ওদিকে যাবে না, তাহলে তখন এখানে অক্সিডেশন হচ্ছে। তাহলে আমরা দেখলাম স্পেসিফিক্যালি একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, 100% এই প্রোডাক্ট হচ্ছে। তো এই জন্যই আমাদের সিলেবাসে যেটা আছে এনজাইম মিডিয়েটেড অক্সিডেশন রিয়াকশন, এখানে বলা হচ্ছে ওই সম্বন্ধে আলোচনা করতে, যদি পুরো আর এন্ড পুরো এস এন্ড পুরো আর হাইড্রোজেন ক্যান নট বি ডিস্টিংগুইশড বাই অ্যাকাইরাল কেমিক্যাল, যেমন এই ক্রোমিক অ্যাসিডে বোঝা গেল না। However, these hydrogens can be distinguished during oxidation with enzymes only pro R hydrogen being removed. তার মানে এটা ডিস্টিংগুইশ করতে পারছে, পুরো আর হাইড্রোজেনকে খাইয়ে নিতেছে, এই প্রোডাক্ট আমরা পাচ্ছি। তাহলে এইটা হলো এনজাইম মিডিয়েটেড অক্সিডেশনের একটা সুবিধা। এখন এই এই জিনিসটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা, আগের ক্লাসেও কোনো একটা ক্লাসে আমি পড়াইছি। স্টেরিও স্পেসিফিক রিয়াকশন কনফিগারেশন ডিটারমিনেশনের সময় আমরা অক্সিডেশন ইপক্সাইডের মাধ্যমে এবং ব্রোমিনেশন রিয়াকশনের মাধ্যমে শিখেছি। এই স্টেরিও স্পেসিফিক এবং স্টেরিও সিলেক্টিভ রিয়াকশন কিন্তু কেমিক্যাল মেথডে যেগুলো, সেগুলো সুন্দর করে নোট করবা দুইটাই। এখন এই যে এনজাইমের কথা, স্টেরিও স্পেসিফিসিটি অ্যান্ড ইলেকট্রো সিলেক্টিভিটি অফ এনজাইম, এনজাইমস তো পার্টিকুলারলি এরা কাইরাল, এরা পার্টিকুলার একটা দিকে কাজ করে। দি এনজাইমস ইউজুয়ালি রিয়াক্ট উইথ ওয়ান অফ দি টু এনানসিওমার, যে কোনো একটার সঙ্গে রিয়াক্ট করে, আরেকটার সঙ্গে করে না, এবং এই জন্যই বলা হয় আর সেট টু বি ডিসপ্লে স্টেরিও স্পেসিফিসিটি। তার মানে স্টেরিও স্পেসিফিক রিয়াকশন হলো ওই ধরনের রিয়াকশন যে দুইটা এনানসিওমার আছে, এর মধ্যে একটাকে যে পার্টিকুলার একটাকে কাজ করে রিয়াকশন করে, সেটা স্টেরিও স্পেসিফিক রিয়াকশন। An example is found during enzymatic hydrolysis of the N-acetyl derivative of racemic DLPR of amino acids when only naturally occurring L isomer is hydrolyzed. নিচেই এটা অন্য চ্যাপ্টারে আছে, 1 নম্বর চ্যাপ্টার 186, এটা তোমরা অন্য বই থেকেও এই এক্সাম্পলটা নিতে পারবা। এইখানে বলতেছে the enzymes when in contact with prochiral molecule react only with one of the enantiotropic ligands or phases, a property called stereoselectivity। তাহলে স্টেরিওসিলেক্টিভিটি হলো যে একটা মলিকুলের একটা বিশেষ কোন একটা গ্রুপ বা একটা হাইড্রোজেন বা যেটা কোনো সে সঙ্গে রিয়াকশন করে, স্টেরিওসিলেক্টিভিটি।
আর ওইটা স্টেরিও স্পেসিফিসিটির কথা তখন বললাম। ফর এক্সাম্পল, গ্লিসারল undergoes phosphorylation exclusively at the pro-R hydrogen, pro-R hydroxymethylene group in adenosine triphosphate in presence of an enzyme glycerol kinase. এইটা গ্লিসারল। তো এইখানে এইটা তোমার পুরো আর আর এটা CH2OH, এটা পুরো এস। এখন গ্লিসারল কাইনেস এটিপি, এইটা হলো আমাদের ইয়ে এনজাইম। এইটা রিয়াকশন করে পুরো আর এ, দেখো ওই জায়গায় ফসফোরাইলেশন হয়েছে কিন্তু এখানে হয় নাই। তাহলে এটা হলো স্টেরিও সিলেক্টিভ রিয়াকশনের উদাহরণ। এখন আমরা আরো কিছু উদাহরণ দেখি। এটা হলো ফিউমারেট, মানে ফিউমারিক অ্যাসিড, ট্রান্স অ্যাসিড, যেটা ফিউমারিক অ্যাসিড তার হলো কার্বক্সিলেট আয়ন। এটা সল্ট হিসাবে থাকতে পারে, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। এইটার সাথে যদি আমরা ফিউমারেজ এনজাইম ইউজ করি তাহলে পাওয়া যায় এস ম্যালেট। এখানে আমাদের যোগ হচ্ছে ও ইস, মানে ওয়াটার যোগ হচ্ছে। আর যদি আমরা ম্যালেট করি, মানে সিজ অ্যাসিডটা হলো ম্যালিক অ্যাসিড, তো সিজ অ্যাসিড থেকে আসছে ম্যালেট, এই কার্বক্সিল। এখানে যদি ওই হিউমারেজ রিয়াকশন করাতে যায় তাহলে কোনো রিয়াকশন হয় না। তাহলে বোঝা গেল এটা ভেরি স্টেরিও সিলেক্টিভ রিয়াকশন। এগুলো উদাহরণগুলো পড়া যায় অনলি একটা জায়গায়, এই অবস্থায় হলো রিয়াকশন করতে পারে। আরো আমরা দেখব যে এনজাইম মেডিয়েটেড রিডাকশন, যে বেকারস ইস্ট ইউজ করা হয়, তার মধ্যে এনজাইম থাকে। When the enzyme alcohol dehydrogenase converts acetaldehyde to ethanol using the coenzyme NADH, they discriminate between the two phases of the trigonal planar carbonyl substrate. So, uh, one of the two possible stereomeric forms of the tetrahedral product predominates. যার মধ্যে দুইটার মধ্যে একটা প্রিডোমিনেট করে আর একটা মনে হইতেই চায় না। দি presence of several NADH dependent enzymes for either RE or C phase, their respective substrates are known. অনেক এরকম জানে, গবেষণা করে পাওয়া গেছে। One of the most widely used is yeast alcohol dehydrogenase, এটাকে yeast AD বলা হয়। For example, acetaldehyde is reduced to ethanol with yeast alcohol dehydrogenase, Baker's yeast in the presence of hydride donating enzyme NADH। এটা হলো এই এই হাইড্রোজেনটা দিয়ে দেয়, তাহলে হাইড্রাইড ডোনেটিং, তার মানে হলো আমাদের এখানে কিন্তু রিডাকশন হবে। Acetaldehyde has two anisotropic phases, RE and SiC, and NDH has two diastereotopic hydrogenase পুরো আর পুরো S এর স্ট্রাকচার দেখানো হয়েছিল। Since R is attached to N is chiral, সেজন্য পুরো R পুরো S বলা হলো। It is established that during the reduction of acetaldehyde scheme দেখানো হচ্ছে the পুরো R H from RAH is transformed only to the RE phase of the acetaldehyde, অন্য দিক থেকে কোনোভাবে হবে না। দেখো এইটা হলো আমাদের যে রিডিউসিং এজেন্ট, যেটা হাইড্রাইডে যে হাইড্রোজেন সাপ্লাই দেয়। এই মলিকিউলটা, এই হাইড্রোজেন যেটা ডটেড সেটা হলো পুরো আর, এটা পুরো এস। আর এখন আমাদের অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড আবার তোমার এই হাইড্রোজেন আসবে একটা এই বি, এটা তোমার এমন ইয়ে যে সেটা কাইরাল হতে পারে। তো এখান থেকে প্রোটন আসে ওইস হবে, আর এইখান থেকে এই যে পুরো আটটা, পুরো আর যে হাইড্রাইড সেটা এখানে আসবে, এসে আমাদের প্রোডাক্ট হবে ইথানল। এই যে এটা হয়েছে ওই যে হেভি লাইনটা হলো ডট, হেভি লাইনটা হলো পুরো আর, ওই যে ওখান থেকে আসছে।
আমরা ইথানল পাইলাম, আর আমাদের NADH কনভার্ট হলো NAD, এতে এতে হলো। তাহলে অ্যাসিটালডিহাইড RE ফেস ইজ ক্লোজেস্ট টু ওয়ানস আইস, আমার চোখের কাছে সেটা সবচেয়ে ক্লোজেস্ট। দি প্রো RH ইজ অ্যাডেড টু RE ফেস, এই জায়গায় এটা যদি, এইটা হলো AC ফেস, এটা হলো RE ফেস, এখান থেকে অ্যাড, তাহলে এই রিয়াকশনে আমরা দেখলাম যে NAD ইচ্ছা মতো কাজ করে না, শুধু একটা পার্টিকুলার ফেসে রিয়াকশন করে আমাদের এই ধরনের ঘটনা। তাহলে এইগুলো খুব হাইলি মানে নির্দিষ্ট স্পেসিফিক আর কি। এখন এইটার সঙ্গে যদি আমরা অ্যালডিহাইডের ডয়টেরিয়াম ইউজ করি, এখান থেকে আমাদের হাইড্রোজেন গেল, যে ওই ছিল এই যে এখানে আসলো, তাহলে এটা আমরা পাচ্ছি S ইথানল 1D। আর এটা তার মানে এই সব কিছুতেই আমরা এখানে ডি নিই আর ওখানে হাইড্রোজেন এমনি নিই, সব কিছু আমরা একই ধরনের প্রোডাক্ট পাচ্ছি। আচ্ছা, এইটা আমরা এস বলতেছি কারণ এটা কাইরাল সেন্টার হয়েছে, কিন্তু এটা পুরো এখনো আমাদের ইথানল কিন্তু এই দুইটা হাইড্রোজেন প্রো কাইরাল মলিকিউল, একটা না সরাইলে আর কাইরাল সেন্টার হচ্ছে না, কিন্তু পুরো আটটা আসছে এখান থেকে, এটা বোঝানোর জন্য। আচ্ছা, এখানে ওটা আলোচনা করলো, the evidence that only the RE phase of acetaldehyde is involved is that when acetaldehyde 1D is reduced, S-ethanol 1D is formed exclusively. কোন থেকে কমে যায়, তার মানে আমরা একটা প্রোডাক্ট পাই। The SI phase can be reached if one observes that the molecule from the back side of the phase. The following point may be noted. এখানে যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে, the complete stereoselectivity of this reduction shows that the three-dimensional array involving the substrate, the enzymes binding site, and the coenzyme associated with it are oriented in a way, এমনভাবে orient করে, so that one of the two diastereomeric transition stages is greatly favored over the other, and consequently one phase of the substrate is involved in hydride transfer. ওর স্ট্রাকচারই এমন ভাবে একটা মাত্র ফেজ ইনভলভ হতে পারবে, আর একটা পারবে না। তাহলে এই যে ন্যাচারালি যে সমস্ত এনজাইম বেসড রিয়াকশন, এগুলো পার্টিকুলারলি আমরা কিন্তু একটা প্রোডাক্ট পাই, খুবই হাইলি মানে স্টিরিও তোমার সিলেক্টিভ রিয়াকশন, কোনোটা স্টিরিও স্পেসিফিক ইত্যাদি। এখানে বলতেছে যে an enzyme has a specific binding site for the coenzyme, and after the binding the enzyme blocks one of the side of the coenzyme, ওই কোএনজাইমের একটা সাইড ব্লক করে দেয়, শুধু এক দিক থেকে অ্যাটাক করতে পারে। When the enzyme blocks the B side of the NADH, the substrate will then bind to A side, leading to the transfer of HA hydride ion, মানে পুরো R হাইড্রোজেনটা আর কি। When a side of the coenzyme is blocked by the enzyme, then the substrate binds to the B side and not the HB hydride, that means puro S will be transferred, তখন transfer হবে না। A larger number of dehydrogenases are known which can either transfer puro R অথবা পুরো S হাইড্রোজেন of NADH। এখানে উদাহরণ দেখো, এই যে এটা হলো আমাদের এই পোর্শন, এই সাইডটা, আর এটা হলো বি সাইড। এটা দেখো এখানে অন্য উপর কিছু না, এখানে কিন্তু CONH অ্যামাইড গ্রুপ আছে। এখন এই মলিকিউলটা, এই এনজাইমটা, এনজাইম ব্লক দি বি সাইড, এই বি সাইডটা ব্লক করে দেয়, দিলে আমার এই সেটা ট্রান্সফার হবে এখানে, হ্যাঁ, তখন প্রোডাক্ট হবে একরকম। আর যদি সাবস্ট্রেট বাইন্ড যদি বি সাইড হয়, তখন আমাদের এইখান থেকে এই বি সাইডটা দিয়ে এখানে প্রোডাক্ট দিবে। তার মানে এখানে বলে দিল যে এনজাইম ব্লকস দি বি সাইড অফ দি কোএনজাইম, আর এনজাইম ব্লক দি এ সাইড অফ দি কোএনজাইম।
হ্যাঁ, এটা বুঝে নিয়ে পড়ে নেবো আর কি। এখন এই হয়ে গেল এখানে আমাদের কিছু, এগুলো তো আগেই তোমরা দেখছো রিফেস কেমনে হয়, আরো একাধিক এক্সাম্পল আছে। আমাদের আর একটু ইম্পর্টেন্ট জিনিস আছে পরে ছবি মানে, যে একটা রুল আছে তোমার এই যে রিফেস এবং সিফেসের যেটা রিয়াকশন, গ্রিগনার রিয়াকশন যদি করানো হয়, সে রুলটা হচ্ছে এই যে ক্রামস রুল। ক্রামস রুলের পরে অনেক সময় কোশ্চেন আসে, শর্ট নোটও আসতে পারে, নানান ভাবে হতে পারে। ক্রামস রুলটা হলো এই, আমি দেখাচ্ছি এই স্কিমটা। যে মনে করো এটা নিউম্যান প্রজেকশন ফর্মুলা, আমাদের কিটো গ্রুপ আছে, তো এখানে এস স্মল গ্রুপ আছে, আর এখানে মিডিয়াম গ্রুপ আছে, আর লার্জ গ্রুপটা হলো নিচেই আছে। হুম, আর আর হলো ওই কিটো গ্রুপের সাথেই আছে। এখন নিউক্লিওফাইল কোন দিক থেকে অ্যাটাক করবে? তো এই মিডিয়ামের দিক থেকেও না, আর এর দিক থেকেও না, এই সরি এল এর দিক থেকেও না, এই স্মল গ্রুপ যেখানে আছে সেখান থেকে এখানে অ্যাটাক করবে। করলে আমাদের মেজর প্রোডাক্ট হবে, এখানে দুইটা প্রোডাক্ট হবে। তো মেজর প্রোডাক্ট যেটা হবে, এইভাবে আমরা লিখবো যে নিউক্লিওফাইলটা আসছে ওই কিটো গ্রুপকে অ্যাটাক করছে, তাহলে ওইস গ্রুপ হয়ে গেল কিটো গ্রুপের, আর নিউক্লিওফাইল যোগ হয়েছে আর আর আসছে। নিউক্লিওফাইলটা থাকবে এস এবং এল এর মাঝখানে, এই যে গ্রুপটা আসছে, এই আর এবং ওইস গ্রুপে তো আগেই আছে, আর তো আছে মিডিয়াম এদিক থেকে না। আর এটা দিক থেকে হইলে নিউক্লিওফাইল যদি এদিক থেকে অ্যাটাক করতো, মানে লার্জ এবং মিডিয়ামের মধ্যে, তাহলে এই এই প্রোডাক্ট আছে, মাইনার প্রোডাক্ট আছে। তাহলে গ্রাম রুলটা কি? গ্রাম রুল predicts the nucleophilic attack on acyclic diastereotopic aldehyde and group L orientates, মানে ওই যে লার্জ যে গ্রুপটা এল যেটা orients trans to the carbonyl oxygen, এই যে এলটা ট্রান্স পজিশন অ্যান্টি পজিশনে থাকবে কিটো গ্রুপে, and the nucleophile prefers to enter the from the less hindered side, হ্যাঁ, যে দিক থেকে বাধাগ্রস্ত কম হবে সেই দিক থেকে অ্যাটাক করবে, সেই জন্য স্মল গ্রুপের দিক থেকে attack। এটাই হলো স্কিম অফ তোমার ক্রামস রুলের ইয়ে। এখন উদাহরণ দেখো একটা, এটার উদাহরণ এখানে দেওয়া আছে। আমরা ধরো গ্রিগনার রিয়াকশন করব, কার্বনিল গ্রুপের সঙ্গে মিথাইল গ্রুপটা আসবে, এটা হলো নিউক্লিওফাইল, আর ওইস হবে। তো তখন আমরা এই, যেহেতু হাইড্রোজেন স্মল গ্রুপ, ওই আগের স্কিম অনুসারে দেখো মিথাইলটা এখানে আসছে, ওই এই তেমন গ্রুপের কাছে আসছে হাইড্রোজেন এবং এল গ্রুপের মাঝে। তা এই প্রোডাক্টটা যদি আমরা ইয়ে স্ট্রাকচারে লিখি, এইভাবে লিখি দেখো, এটা যদি এরকম ভাবে জিগজ্যাগ ফর্মে লিখি তাহলে এটা এইভাবে, আর এই যে প্রোডাক্ট আমরা পাইছি সেটা আমরা এইভাবে লিখতে পারি। ওইস গ্রুপ উপরে আছে, মিথাইল গ্রুপ এই এই মানে এই মাঝেরটা হলো একটা কাইরাল কার্বন, সেটা হলো উপরে লিখছি আমরা, আর নিচেরটা হলো এই বাইরের পেরিফেরি মিথাইল গ্রুপ, হাইড্রোজেন আর তোমার ফিনাইল গ্রুপ, এই যে। তাহলে দেখো আমাদের মিথাইল গ্রুপটা আসছে এই 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 কার্বনের হাইড্রোজেনের দিক মাঝে, এবং ওইস গ্রুপটা তো ওখানে তৈরি হয়েছে, এটা হলো। আর ওইটা যদি হয় থ্রিও প্রোডাক্ট যদি হয়, তাহলে তোমার এই আমাদের মিথাইল গ্রুপটা আছে ফিনাইল এবং মিথাইল গ্রুপের মধ্যে, এটা ডেফিনেটলি মাইনার প্রোডাক্ট হবে, কারণ কারণ স্টেরিক হিন্ডারেন্স হবে, ব্লকড হবে। তো সেইটা এই প্রোডাক্টটা হলো এইটা। তো তোমাদের থ্রিও নোমেনক্লেচার তো আগে দেখানো হয়েছে, যে দুইটা কার্বনের মধ্যে যদি আহ, দুইটা বড় গ্রুপ একই দিকে থাকে সেটা ইরিথ্রো, আর থ্রিও হলো বিপরীত দিকে থাকে। এগুলো নোমেনক্লেচার আগে আছে, এগুলো পড়ে নিও। এখন এই রিয়াকশনের মূল যে ব্যাখ্যা এখানে আবার বলেছে যে এইটা প্রিফার্ড কেন, যে এইখানে তোমার মেজর প্রোডাক্ট এই জন্য হচ্ছে
যে নিউক্লিওফাইলটা স্মল এবং মিডিয়ামের মাধ্যমে অ্যাটাক করলে এই প্রোডাক্ট আসে। কিন্তু এটা যদি আমার রোটেট করে এদিকে নিই হবে না, এই জন্য যে এই মিডিয়াম এবং এই আর গ্রুপটা বড় থাকলে এটারে এমটাকে আরো যে সরিয়ে দেবে, সরিয়ে দিলে হবে কি এই এস এবং মিডিয়ামের মাঝখানে জায়গা পাবে না এনইউ ঢুকে আসা যায়। এই যে এখানে দিয়েছে যে মিডিয়াম গ্রুপ এবং কামিং নিউক্লিওফাইলের মধ্যে এখানে একটা ক্লাশ হচ্ছে, স্টেরিক হিন্ড্রান্স হচ্ছে, যে ক্লাশ দেখাচ্ছে, কিন্তু এখানে দেখো কোনো ক্লাশ নাই এস এম এর মধ্যে, সেজন্য দিস ইজ নট প্রিফার্ড। তাহলে নিউক্লিওফাইলটা আমার এই ধরো কিটো গ্রুপটা 160 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই হিসেবে অ্যাটাক করে। তাহলে এটাই হলো ব্যাখ্যা যে এখানে ক্লাস হচ্ছে, এটা নট প্রিফার্ড, আমাদের মেজর প্রোডাক্ট হবে ওইটা। আমরা ক্রাউন্স রুল পড়লাম এর আগে, আগে আরো তো অনেক বহু বহু রুল পড়েছে, এবং সেগুলো রুল দিয়ে আমরা যে প্রোডাক্ট হয় তার আমরা কনফিগারেশন ডিটারমিনেশন করছি, তাই না? এখানে ওইগুলো ব্যাখ্যা দিল, এই সব কথাবার্তা এখানে বলা আছে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশন করলে ওই গ্রুপ হবে, কোনটা কি হবে এটা পড়ে নিবা, এটা কঠিন কিছু না। কেমিস্ট্রি টেক্সট বুক অর্গানিক কেমিস্ট্রি ফ্রান্স ইজ এ ক্যারি, এই বইয়ের থেকে কিছু জিনিস আমরা ছবি দেখাবো, যে অ্যালডিহাইড থেকে ক্রোমিক অ্যাসিড কিভাবে কিটোনে কনভার্ট করে, এটা হলো মেকানিজম দেখালাম। ওখানে ওই যে বায়োলজিক্যাল অক্সিডেশন অ্যালকোহল আমরা আগে যেটা পড়লাম ওটা হলো স্টেরিওকেমিস্ট্রির বই কালচির। এখন এই টেক্সটবুক বোর্ড থেকে তো পড়তে পারো। এখানে দেখো ইথানল থেকে অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ রিয়াকশন করে অ্যালকোহল করে, কিন্তু এটার মাধ্যমে এই যে এনএডি যদি অক্সিডাইজড ফর্মে হয় তাহলে এনএডি কোনজাইমের এনএডি সেটা রিয়াকশন করে অ্যাসিটালডিহাইড হয় আর এটা রিডিউসড হয়। এখানে যে স্ট্রাকচারটা সেটা দেখানোর জন্য আমার এটা ই করা, এর দেখো এনএডির স্ট্রাকচারটা হলো এইরকম, সো বিগ। সেই জন্যই বলে যে একটা ব্লক করে ফেলে এক পাশ, আর রিয়াকশনটা পার্টিকুলার একটা সাইড দিকে হয়। তাহলে স্ট্রাকচার অফ এনএডির উদাহরণ আমরা দেখলাম, দি অক্সিডাইজড ফর্ম অফ দি কোএনজাইম নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইগ্রাম, এই জন্য বলে এনএডি, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড। আচ্ছা, এখন আমরা এইটাই তো অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, এই যে তো এখন এনএডি আমরা সংক্ষেপে এইভাবে লিখছে। এখন ইথানলকে কিভাবে অ্যাসিটালডিহাইড সরাইতেছে, এই যে আমরা প্রোডাক্ট পাইলাম আর এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে এটা এনএডিএইচ হয়ে গেছে। তাহলে এটা হলো রিডিউসিং এজেন্ট এনএডিএইচ, আর এনএডি হলো অক্সিডাইজিং এজেন্ট। এখান থেকে হাইড্রোজেন সরাই ফেলছে। এখন রিয়াকশনটা কিভাবে হয় এটা দেখাইছে আবার, যে এখান থেকে সরে আসে কিটো গ্রুপে কনভার্ট হয় আর এইখান থেকে হাইড্রোজেনটা নিয়ে নেয়, নিয়ে এখানে এই এনএডিএইচ হলো। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, যে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে আমরা যে কার্বোহাইড্রেট খাই সেটার মেটাবলিজমের মাধ্যমে গ্লুকোজে যায়, গ্লুকোজ থেকে ইথানল হয়ে আমাদের একটা সাইট্রিক অ্যাসিড তোমার স্কেল আছে ভিতরে আমাদের বডি সিস্টেমে হজমের জন্য, সেখানে এই এনজাইম অক্সিডেশন রিয়াকশন একটা ভূমিকা পালন করে। তো এখন দেখো এখানে যে ছবিটা দেখানো হয়েছে, এটা হলো ওখানে যেটা তৈরি হয় পাইরুভিক অ্যাসিড, এটা CH3CO আর এটা কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলেট বাইন্ডিং সাইট অফ এনজাইম হলো এই দিক থেকে অ্যাটাক করে, দেখো এই পোর্শনটা অ্যাটাক করে এইখানে এনএডিএইচ হাইড্রোজেন এখানে দেয়, দেওয়ার ফলে তখন আমাদের CH3 ওইটা ওইস হয়ে যায়, এটা হাইড্রোজেনটা আসছে এই যে আর এটা কার্বক্সিলিক আছে। এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে দেখা যায় যে এটা S+ ল্যাকটিক অ্যাসিড। তার মানে পাইরুভিক অ্যাসিড থেকে আমরা যখন রিডাকশন করতেছি সেটা বাইন্ডিং সাইট হলো এইভাবে, এই ছবিটা
তাহলে আমরা এস ল্যাকটিক অ্যাসিড পাচ্ছি, আমরা কিন্তু কোনোভাবে আর ল্যাকটিক অ্যাসিড পাই না। এটাই হলো schematic representation of enzyme mediated reduction of pyruvate to S-lactate. The preferred orientation of binding of the substrate to the enzyme, coupled with the prescribed location of the reducing agent. The coenzyme NADH leads to hydrogen transfer exclusively to a single phase of the carbonyl group. ওই দিক থেকে এসে দিতে পারে, এদিক থেকে আসার উপায় নাই, এদিকে ব্লক করে রাখছে। ভেরি ইন্টারেস্টিং নেচারে। তো এটা এখানে এই আলোচনায় যা বললাম যে এই মেকানিজমটা সুন্দর করে আলোচনা করবো, ছবি এঁকে করবো। তো এখানে পাইরুভিক অ্যাসিড রিডিউস ফর্ম অফ কোএনজাইম দিয়ে এই যে এস ল্যাকটিক অ্যাসিড হলো অক্সিডাইজ ফর্ম হলো। আজকে মূলত দেখলাম যে পার্টিকুলারলি এনজাইম কোএনজাইম তাদের যে পার্টিকুলার স্টিরিও স্পেসিফিক স্টিরিও সিলেক্টিভ রিয়াকশন আর অক্সিডেশন আর কি রিডাকশন। আর একটা আমরা ক্রামস রুলটা দেখলাম কোন ফেজ থেকে রিয়াকশন করবে, এই দুইটা। আর আমরা গতকালকে যেগুলো পড়েছি যে এনানসিট্রপিক ফেজ, ডাইস্টেরিওটপিক ফেজ, লিগ্যান্ড, পুরো কাইরাল মলিকিউল বলতে আমরা কি বুঝি, যে বিভিন্ন জিনিস বিভিন্ন চ্যাপ্টারের সঙ্গে কোরিলেট করে পড়তে হবে, তা নাইলে অসুবিধা। যেমন এখানে রি সি ফেসের কথা আসছে, পুরো আর এস আসছে, এগুলো আগেও পড়ানো হয়েছে, কিন্তু এইসব মলিকিউলগুলো বিশেষ একটা দিকে অ্যাটাক করতেছে, এই জন্য এখানে আবার আসছে। অক্সিডেশনের রিয়াকশন আমরা দেখলাম, এনজাইমেটিক রিয়াকশন এবং এনানসিয়াল সিলেক্টিভ রিয়াকশন, স্টেরিও স্পেসিফিক রিয়াকশন, স্টেরিও সিলেক্টিভ রিয়াকশন, নানান কিছু। এবং যতগুলো রুল আছে সব রুলগুলো একদিনে এক জায়গায় বিভিন্ন উদ্দেশ্যে এই রুলগুলো আছে। তো সব রুলগুলো তোমাদের কিন্তু এক জায়গায় নিয়ে এক একদিন পড়বা, প্র্যাকটিস করবা, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এই রুলটা এখানে যেমন আজকে আমরা ক্রামস রুলে দেখলাম কিটো গ্রুপের সাথে রিয়াকশন, নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশনের জন্য ক্রাম রুল, কিন্তু আমরা আগে অনেক রুল পড়েছি, সেগুলো আবার অন্য বিষয়ে। এই জিনিসগুলো বারবার যত দেখবা, ছবি এঁকে পড়বা, তত তোমার মনে রাখা সুবিধা হবে। তা নাহলে কিন্তু অর্গানিক কেমিস্ট্রির খুব কঠিন একটা বিষয় হলো এই স্টেরিওকেমিস্ট্রি, যেটা অনেকেই খুব ভয় পায়, এবং এই জন্য ওই ফাইনাল ইয়ারে যে তারা থিসিস করে অর্গানিক গ্রুপ আসতে চান। তো অর্গানিক কোর্সের পরে যেমন নির্ভর করে, আবার স্যারেদের পরেও নির্ভর করে। যারা খুব কঠিন কোশ্চেন করে বা ভালো কনসেপ্ট ছাত্রদের মধ্যে দিয়ে মোটিভেটেড করতে না পারে, মানে পড়ার টেবিলে বসাইতে না পারে, তারা আগেই বলে দেয় যে অর্গানিক কেমিস্ট্রি পড়বো না। হ্যাঁ, তো আমার একটা অভিজ্ঞতা গেলাম যে আমি আমেরিকায় গেলাম 2013 সালে। তো আমার এক ছাত্র নিউ ইয়র্কের টিকিট পাঠাই দিল আমার ওয়াইফের জন্য, প্লেনের টিকিট। দেখো ছাত্ররা ছাত্রদের জন্য কত কিছু করে। তো আমরা সেখানে গেলাম, তার ইউনিভার্সিটিতে একটা বক্তৃতা দিতে হবে। তো বক্তৃতা দেওয়ার আগে সে আমাদের সেই ছাত্র জাহাঙ্গীরনগর, সে কিন্তু ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং ফ্যাকাল্টির ডিন তখন। চিন্তা করো, বাঙালি ছাত্র আমেরিকার মতো একটা ইউনিভার্সিটিতে এই পজিশনে আসছে। তো সে ইন্ট্রোডাকশনে বললো যে আমি ফার্স্ট ইয়ারে ডিসিশন নিয়েছিলাম, ফার্স্ট ইয়ার অনার্সে জাহাঙ্গীরনগরে, যে অর্গানিক কেমিস্ট্রি আমি আর পড়বো না, কারণ এর মতো কঠিন সাবজেক্ট আর নাই। সেকেন্ড ইয়ারে আমি রিয়াকশন মেকানিজম এবং স্টিরিও কেমিস্ট্রি ওদের পড়াইছিলাম। তো এরা এত ইন্টারেস্ট পাইলো অর্গানিক কেমিস্ট্রিতে, এটা ধরো সিস্টেমেটিক, কেন এটা প্রোডাক্ট অ্যাটাক করবে না, এটা ব্লক করছে কি কারণে, এই জিনিসগুলো যদি ভালো করে বুঝে পড়ানো যায়, তো তারা টপ 6 জন ছাত্র সবাই অর্গানিক করছে, এবং বলল যে এই স্যারের কারণে আজকে আমি অর্গানিক কেমিস্ট্রিতে আমার কেরিয়ারের বিষয়বস্তু বানাইছি। তো প্রথমেই তো এরকম একটা আইডিয়া দিল, দেওয়ার পরে আমার
লেকচারটাও খুবই ভালো হয়েছিল, খুব সুন্দর করে আমরা বিভিন্ন রিয়াকশন মেকানিজম গুলো আবার ইয়ে করে নিয়ে গেছি। তো যাই হোক, দিস ওয়াজ অ্যাট্রাকটিভ। সুতরাং অর্গানিক কেমিস্ট্রি অ্যাট্রাকটিভ হইলেই তুমি ভালো করতে পারবা। এখানে নম্বর কাটার কোনো স্কোপ নাই, যদি তুমি কারেক্টলি সব স্ট্রাকচারগুলো আঁকতে পারো, কোন দিক থেকে অ্যাটাক করতেছে, রুলটা কি, ল্যাঙ্গুয়েজ কি, একটু ল্যাঙ্গুয়েজে যদি ব্যাখ্যা করতে পারো, তাহলে আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।